একজন মানুষ ১৭ বার মৃত্যুবরণ করছে আর ১৭ বার নতুন দেহে ফিরে এসেছে। কিন্তু কেন? কিসের জন্য এই ভয়ঙ্কর চক্র? চলুন শুনে আসি সেই শ্বাসরুদ্ধকর রহস্য ঘেরা কাহিনী। তো গল্পের শুরু হয় ২০৫৪ সালে। আমরা একটি প্ল্যানেট দেখতে পাই যার নাম হলো নিফলহেইম, যেখানে মুভির মূল চরিত্র মিকি বরফের নিচে এক গভীর খাদে পড়ে আছে। সে নিজেই ভাবছিল, এত উঁচু থেকে পড়ার পরেও আমি কিভাবে বেঁচে আছি। ঠিক তখনই সে উপরের দিকে তাকিয়ে একটা খাদের একটা ফাটল দেখতে পায়। সেই ফাটল থেকে তার বন্ধু টিম নাম ছিল। এটা দেখে মিকি খুশি হয়ে চিৎকার করে ডাকে, তুমি আমাকে বাঁচাতে এসেছো। কিন্তু টিম তাকে দেখে অবাক হয়ে যায়। এদিকে সময় কম, আর সেই খাদে মিকির একটা ফ্লেম থ্রোয়ার পড়েছিল। এটা হলো একটা দামি অস্ত্র। আসলে টিম সেটা নিতেই এসেছিল। এরপর টিম বলে, মাফ করো ভাই, আমি তোমাকে বাঁচাতে পারবো না। দড়ি তো এখানেই শেষ, আর তুমি তো একটা এক্সপেন্ডেবল। তুমি এখানে মরে গেলেও তোমার আরেকটা ভার্সন অলরেডি রেডি হয়ে গেছে। এক্সপেন্ডেবল বলতে বোঝানো হয় মিকির ক্লোন করা অন্য শরীরকে। যাই হোক, মিকি তখন রেগে গিয়ে গালি দিয়ে বলে, আমি ১৬ বার মারা গিয়েছি, এখন আমি মিকি ১৭। টিম বলে, তোমার এই মৃত্যুর জন্য শুভকামনা, দেখা হবে আগামীকাল, বলেই সে চলে যায়। তারপর মিকির সামনে কিছু অদ্ভুত ধরনের প্রাণী এসে পড়ে, যাদের এই মুভিতে বলা হয়েছে ক্রিপার্স। এই এলিয়েন প্রাণীদের একটা রানী থাকে এবং সে সোজা দৌড়ে এসে মিকির সামনে হাজির হয় আর তাকে পিষে ফেলে। এখানেই শটটা কেটে গিয়ে অন্য সিন দেখানো হয়। এরপর আমরা দেখতে পাই পুরো ঘটনা শুরু হয়েছিল কোথা থেকে, অর্থাৎ সে ৪৫ বছর আগের কথা। তখন মিকি ছিল একেবারে সাদাসিধে একজন ছেলে, আর তার একমাত্র বন্ধু ছিল টিম। তারা তখন পৃথিবীতে থাকতো এবং একসাথে ফুড বিজনেস খোলার প্ল্যান করছিল। এই প্ল্যানে টিম মিকিকে বোকা বানিয়ে এক মাফিয়ার কাছ থেকে অনেক টাকার ঋণ নিয়ে ফেলে, কিন্তু ব্যবসা তাদের বেশি দিন চলেনি। আর এখন সেই মাফিয়া তাদের জীবন শেষ করে দিতে উদ্যত। পৃথিবীতে থাকলে তারা কিছুতেই তার হাত থেকে বাঁচতে পারতো না। তাই তারা দুজন ঠিক করে পৃথিবী থেকে ছেড়ে যাওয়া প্রথম এবং শেষ স্পেসশিপে করে তারা চলে যাবে। এই স্পেসশিপটি ছিল একজন ব্যর্থ রাজনীতিবিদ কেনেথ মার্শালের, যিনি পৃথিবী থেকে কিছু মানুষকে নিয়ে যাচ্ছিলেন নিফলহেইম নামের সেই গ্রহে, যাতে করে সেখানে গিয়ে সে নিজের শাসন চালাতে পারে। কিন্তু মিকির সামনে একটা বড় সমস্যা ছিল, কারণ লাখো মানুষ এই শিপে করে পৃথিবী ছেড়ে যেতে চাইছিল। তার মধ্যে মিকির সুযোগ পাওয়া ছিল সত্যিই অনেক কঠিন। অন্যদিকে টিম এই শিপের পাইলটের চাকরি মিলিয়ে নেয়, সে তো একদম সেট হয়ে গিয়েছে। এদিকে মিকি যেভাবেই হোক পৃথিবী থেকে পালাতে চাচ্ছে, তাই সে ঠিক করে সে এমন একটা চাকরি নেবে যেটা কেউ নিতে চায় না, তা হলো এক্সপেন্ডেবলের কাজ। যদিও মিকি কোনো কাগজপত্র ভালো করে পড়ে না, তবুও সে এই চাকরির জন্য আবেদন করে দেয়। ও নিজেই জানতো না আসলে এই চাকরিটা কিসের। ঠিক তখনই সেখানে আসে এক মেডিকেল অফিসার, যার নাম হলো গেমা। সে মিকিকে বারবার জিজ্ঞেস করে, তুমি কি সব পেপার পড়েছো? মিকি শুধু হ্যাঁ বলে দেয়। তারপর গেমা তাকে নিয়ে যায় শিপের মেডিকেল এরিয়াতে। গেমা তাকে জানায় এই ল্যাবের নিচে আছে একটা বিশাল বড় চুল্লি, যেখানে শিপের সব অর্গানিক বর্জ্য ফেলা হয়। সেই সব অর্গানিক বর্জ্য রিফাইন করে আবার ব্যবহারযোগ্য করা হয়। তার একটা ছোট অংশ এই মেশিনে পাঠানো হয়। এই মেশিনটি আসলে একটা প্রিন্টার, যেটা হিউম্যান ক্লোন তৈরি করে। সেই অর্গানিক বর্জ্যর সাহায্যেই তোমার পরবর্তী শরীর তৈরি করা হবে। একবার তুমি মারা গেলে তোমার শরীর ২০ ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যাবে। এরপর গেমা তাকে একটা বায়োস্যুট দেয় পরার জন্য, যাতে করে তার পুরো শরীর স্ক্যান করা যায় এবং এই সমস্ত ডেটা একটি ইট নামের হার্ড ড্রাইভের মতো ডিভাইসে সেভ হয়ে যায়। পুরো সময়টাই মিকি গেমার কোনো কথাই মন দিয়ে শুনছিল না, কারণ গেমার চুলের ঘ্রাণে সে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছিল। সে শুধু গেমার দিকেই তাকিয়ে যাচ্ছিল। এরপর গেমা তাকে একটি ইনজেকশন দেয়, যার ফলে মিকির শৈশবের সব স্মৃতি আবার ফিরতে থাকে এবং তার একটি ব্যাকআপ আপলোড হয়ে যায়। কিন্তু পুরনো স্মৃতি ফিরে আসার ফলে তার মনে পড়ে যায় একটা বিশেষ ঘটনা। যখন সে ছোট ছিল, তখন সে তার মায়ের সঙ্গে জেদ করছিল যে তাকে গাড়ির সামনে বসতে দিতে হবে, আর গাড়ি চালানোর সময় সে একটা লাল বোতাম চেপে দেয়, যার কারণে গাড়িটি ক্র্যাশ করে, আর তার মা সেদিন মারা গিয়েছিল। তখন থেকে সে নিজেকে এই ঘটনার জন্য দায়ী করে আসছে।
সে অনেক কাঁদছিল। তখন গেমা সেখানে আসে আর তাকে একটি গান দেয় আর বলে নিজেকে মেরে ফেলো, কারণ এক্সপেন্ডেবল এই চাকরির জন্য বারবার মরতে হয়, তাহলেই তোমার ক্লোন তৈরি হবে। সে একবার চেষ্টাও করে দেখে, দেখা যায় এইভাবেই সে এক্সপেন্ডেবল হয়ে উঠেছে। এখানে এক্সপেন্ডেবল মানে এক ধরনের ইউজ অ্যান্ড থ্রো এমপ্লয়ি। তো মিকি শিপে এক ধরনের সাধারণ ওয়ার্কার থেকেও খারাপ জীবন কাটাচ্ছিল। তাকে না বেশি খেতে দেওয়া হতো না কম। একদিন শিপের ওয়ার্কার এরিয়াতে কেনেথ এবং তার স্ত্রী এলফ আসে আর সবাই তাদের জন্য চেয়ার করতে থাকে, কিন্তু সাদাসিধে মিকির কিছুই জানা ছিল না। এই সময় মিকির চোখ পড়ে নাসা নামের একজন মেয়ের দিকে। সে ছিল এক সিকিউরিটি এজেন্ট। সে মিকিকে নিজের কাছে ডেকে নেয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর ধীরে ধীরে একটা সম্পর্কও শুরু হয়ে যায়। তাদের এই যাত্রাটা ছিল 4.5 বছরের। আর মিকি ছিল শিপের একমাত্র এক্সপেন্ডেবল, অর্থাৎ যে কোনো বিপজ্জনক কাজ তাকেই করতে হতো, যেমন কোনো নতুন টেকনোলজি টেস্ট করা বা ভাইরাস পরীক্ষা করা, সবই ছিল মিকির উপর। আর যদি সে মরে যেত তবে তার দেহ সেই চুল্লিতে ফেলে দেওয়া হতো, তারপর আবার নতুন করে তার ক্লোন তৈরি হতো। একদিন তাকে শিপের বাইরে কিছু মেরামতের কাজ করতে পাঠানো হয়, কিন্তু এটা ছিল শুধুই একটা অজুহাত। আসলে শিপের লোকেরা বাইরে রেডিয়েশন পরীক্ষা করতে চাচ্ছিল, তাই তাকে পাঠানো হয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডেই তার শরীর পুড়তে শুরু করে, আর তখনই শিপের কিছু ভারী যন্ত্রপাতি তার সঙ্গে ধাক্কা খায় এবং তার একটা হাত ভেঙে যায়। পরেক্ষণেই সে রেডিয়েশনের কারণে সেখানেই মারা যায়। এবার সমস্যা ছিল এই যে সে যতবারই মারা যেত সেই মৃত্যুর স্মৃতিও পরবর্তী ক্লোনে ট্রান্সফার করা হতো। এদিকে মিকির এই শিপে তেমন কোনো দামই ছিল না, তাই মিকির জন্য এই জীবনটা হয়ে উঠেছিল ভীষণ কষ্টের। অনেকবার তার মনে হতো সে যেন কোনো অপরাধের শাস্তি ভোগ করছে। সেখানে কেউই তাকে সম্মান করতো না, শুধু একজন ছাড়া, সে ছিল তার প্রেমিকা নাসা। নাসা ওর প্রতি খুব যত্নশীল ছিল। অনেক সময় যখন মিকি রেডিয়েশন জোনে থাকতো তখন নাসাও শ্যুট পরে তার সঙ্গে যেত। এইভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর তারা পৌঁছে যায় নিফলহেইম গ্রহে। অবশ্য সেই গ্রহে প্রথম পা রাখে মিকি নিজেই। তাকে জোর করে হেলমেট খুলতে বলা হয়, কিন্তু সেখানে বাতাসে ভাইরাস থাকার কারণে সে সঙ্গে সঙ্গেই মারা যায়। এরপর সেই ভাইরাসের উপর পরীক্ষা চালানো হয় এবং একটি ভ্যাকসিন তৈরি করা শুরু হয়। এই ভ্যাকসিনের জন্য মিকির 12, 13, 14, 15 এবং 16 নম্বর ভার্সন পরীক্ষা চালায়। অবশেষে এতগুলো ভার্সনের পর একটি সফল ভ্যাকসিন তৈরি হয়, যেটা মিকি 17 ও আরও কিছু মানুষ নিয়ে নেয়। তারপর মিকি, জেনিফার এবং 2 জন সোলজার সহ মোট 4 জন এই প্ল্যানেটের আশেপাশের এলাকা চেক করতে বের হয়। তারা একটা গুহা খুঁজে পায়। জেনিফার নামের মেয়েটা গুহার গভীরতা চেক করতে নিচে নামে। তখনই সে সেখানে কিছু ছোট ছোট ক্রিয়েচার দেখতে পায়। এই দৃশ্য দেখে সবাই দৌড়ে পালাতে শুরু করে। তারা গুলি ছুঁড়ে আর জেনিফার ওপরে গুলি চালায়, যার ফলে উপরের বরফ ভেঙে তার উপর পড়ে যায় আর সে ওখানেই মারা যায়। ফিরে আসার পর শিপের প্রেসিডেন্ট অর্থাৎ কেনেথ মিকির উপর খুব রেগে যায়। সে বলে, তুমি একজন এক্সপেন্ডেবল, তোমারই তো মরা উচিত ছিল, কিন্তু তোমার বদলে জেনিফার, যে একজন তরুণ, সুন্দরী, এমনকি সন্তান ধারণে সক্ষম নারী ছিল, সে মারা গিয়েছে। এরপর সে শাস্তি ঘোষণা করে যে মিকিকে এখন থেকে দিনে 14 ঘন্টা কাজ করতে হবে। তার রেশনও কমিয়ে দেওয়া হবে যতদিন না সে ওই ক্রিয়েচারের স্যাম্পল ধরে নিয়ে আসে। এরপর মিকি আবার শিপের বাইরে যায় ওই এলিয়েন মানে ক্রিপারদের ধরার জন্য, এবং এইভাবেই একদিন ক্রিপারদের ধরতে গিয়ে মিকি বরফের খাদে পড়ে যায়, যেটা আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম। তখন সেই বিশাল আকৃতির ক্রিয়েচার তাকে ধরে ফেলে। আমাদের মনে হয়েছিল মিকি 17 হয়তো মারা গিয়েছে, কিন্তু তা হয়নি। ওই বড় ক্রিয়েচারটি ছিল কুইন, আর বাকি ছোট ছোট ক্রিয়েচার ছিল তার বাচ্চারা। এখন সেই কুইন মিকি 17কে গুহার ভিতরে টেনে নিয়ে যায়, যেখানে মিকির মনে হচ্ছিল কুইন হয়তো এখন তাকে তার বাচ্চাদের খেতে দিবে, কিন্তু বাচ্চাগুলো মিকির সঙ্গে খেলতে শুরু করে। তারপরে কুইন তাকে টেনে গুহার বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে মিকি 17 খুব অবাক হয়ে যায়। তার মনে হয় বারবার ক্লোন করার ফলে তার শরীর হয়তো এখন আর সুস্বাদু নেই। তাই সে ক্রিপারদের বলে, প্লিজ আমাকে খেয়ে ফেলো, এটাই আমার জন্য ভালো হবে। কিন্তু ক্রিপাররা নিজেদের ভাষায় কিছু বলে সেখান থেকে চলে যায়। এই ক্রিপাররা ছিল খুবই বুদ্ধিমান এবং স্মার্ট ক্রিয়েচার, যারা মিকিকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলেছিল। অন্যদিকে মিকি কোনোভাবে নিজের শিপের একটা ট্রাক ধরে সেই বড় শিপে ফিরে আসে এবং নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। কিন্তু তখন তার পাশেই তার আরেকটা ক্লোন উঠতে থাকে। এটা ছিল মিকি 18।
কারণ শিপের লোকেরা ভাবছিল মিকি 17 মারা গিয়েছে, তাই তারা তার পরবর্তী ক্লোন তৈরি করে ফেলেছিল। কিন্তু অবাক করা বিষয় হলো মিকি 18 পূর্বের ভাষণের থেকে অনেকটা আলাদা ছিল। সে ছিল অনেক স্মার্ট, আত্মবিশ্বাসী এবং সেই সঙ্গে আক্রমণাত্মকও ছিল। সে সোজা মিকি 17কে একটা ডাম্বেল দিয়ে আঘাত করতে যায়, কারণ যখন এক ক্লোনের পর আরেক ক্লোন তৈরি হয় তখন তাদেরকে মাল্টিপল বলা হয়। মাল্টিপল কেসে অন্য ক্লোনটিকে সরিয়ে ফেলা হয় এবং তাদের ক্লোনিং প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। আসলে অতীতে পৃথিবীতে যে সায়েন্টিস্ট এই প্রযুক্তি তৈরি করেছিলেন তিনি নিজের বাড়িতে নিজের অনেকগুলো ক্লোন বানিয়ে রেখেছিলেন, তাই এই প্রযুক্তি পৃথিবীতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। কারণ অনেক ধর্মীয় গোষ্ঠী এই প্রযুক্তির বিরুদ্ধে ছিল। তাদের বিশ্বাস ছিল মানুষ এবং তার আত্মা একটাই। যখন এই বিষয়ে কোর্ট কেস হয় তখন পলিটিশিয়ান কেনেথ কোর্টে গিয়ে বলে সে এই প্রযুক্তি শুধু স্পেস মিশনের জন্য ব্যবহার করবে। এমনকি সে এটাও বলে একসময় একটি মাত্র ক্লোন তৈরি করা হবে। যদি কোনো মাল্টিপল ক্লোন তৈরি হয় তাহলে সবাইকে মেরে ফেলা হবে। এই প্রতিশ্রুতি দেওয়ার পরেই কোর্ট অনুমতি দেয় যে সে কেবল স্পেসে এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে। এখন মিকির ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছিল। মিকি 17 এবং 18 মানে মাল্টিপল তৈরি হয়ে গিয়েছিল। তাই মিকি 18 মিকি 17কে মেরে অচেতন করে ভাটিতে ফেলে দিতে যায়। কিন্তু মিকি 17 মরতে চায় না। সে কাকতি মিনতি করতে থাকে আর বলে তোমার সব শিফট সব কাজ আমি করে দেব, আমি মরে যেতে চাই না। এই কথা বলতেই সেখানে কেউ একজন আসতে থাকে, আর যে আসছিল সে ছিল টিমোস। তখন দুজনেই লুকিয়েছিল। দেখা যায় টিম কোনো এক অবৈধ ভেষজ জিনিস বিক্রি করছিল, আর এটা 17 আর 18 দুজনেই দেখছিল। তখন 18 সিদ্ধান্ত নেয় সে টিমকে মেরে ফেলবে, কারণ আসলে টিমই ব্যবসা চক্করে মিকিকে ফাঁসিয়েছিল, আর সেই কারণেই ওরা দুজন এই জটিলতার মধ্যে পড়ে গিয়েছে। এরপর যখন টিম একা হয়ে যায় 18 সরাসরি সামনে এসে তাকে ভাটিতে ফেলে দেয়। টিম তখন ভাটির উপর ঝুলতে থাকে আর কাকতি মিনতি করে আমায় তুলে নাও। তখনই 17 এসে 18কে সরিয়ে দেয় আর টিমকে ভাটির উপর থেকে টেনে তুলতে থাকে। কিন্তু টানতে টানতেই 17 আর 18-র মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, আর তাদের এই মারামারির মাঝে সেখান দিয়ে আসতে থাকে সিকিউরিটি হেড আর তার প্রেমিকা নাসা, যাকে দেখে 17 লুকিয়ে পড়ে। এরপর 18 ঝুলতে থাকা টিমকে হুমকি দেয় যে প্রেসিডেন্টের সামনে কিছু বলবে না। তারপর তাকে উপরে তুলে আনে। উপরে আসার পর টিম সিকিউরিটি হেডকে বলে সে নিজেই ভুল করে পড়ে গিয়েছিল আর মিকি থাকায় সে বেঁচে গিয়েছে। এরপর নাসা মিকি 18কে নিজের বয়ফ্রেন্ড ভেবে নিয়ে চলে যায় আর 17 চুপচাপ সেখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু পরের মুহূর্তেই তাকে ধরে নিয়ে যাওয়া হয় টেস্টিংয়ের জন্য এবং প্রেসিডেন্ট মার্শাল আর তার স্ত্রী অ্যালফার সামনে নিয়ে যাওয়া হয় তাকে ডিনারের জন্য। সেখানেই কাই নামের এক সোলজারও উপস্থিত ছিল। এখানে 17 হাপুস হুপুস করে চিকেন খাচ্ছিল, কারণ এত ভালো খাবার সে এর আগে কখনো খায়নি। কিন্তু হঠাৎ করেই তার শরীর খারাপ হতে থাকে, পুরো শরীর লাল হয়ে যায় আর সে রক্ত বমি করতে শুরু করে। তখনই মেডিকেল টিম চলে আসে আর তখন জানা যায় যে ওরা এক্সপেরিমেন্ট করা চিকেনটাই ওকে খেতে দিয়েছিল, আর এই কারণেই তার শরীর খারাপ হয়ে গিয়েছে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে। এটা দেখে প্রেসিডেন্ট তাকে মারতেই যাচ্ছিল। তখনই কাই তাকে থামিয়ে দেয় আর প্রেসিডেন্টকে জিজ্ঞেস করে তুমি মানুষ না পশু, নিজের লোকজনকেই এভাবে মারছো। তারপর সে মিকি 17কে নিয়ে সেখান থেকে চলে যায় এবং কিছু ভেষজ ওষুধ খেতে দেয় যাতে তার অবস্থা ঠিক হয়ে যায়। আসলে কাই মিকিকে পছন্দ করত, কিন্তু নাসার কারণে কখনো সে ট্রাই করেনি। কিন্তু এখন সে একটা সুযোগ নিতে চায়। কিন্তু মিকি তো নাসাকে ভালোবাসে, তাই সে সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে নিজের রুমে ফিরে আসে আর দেখে নাসা ইতিমধ্যেই মিকি 18 এর সাথে আছে। এটা দেখে তার খুব খারাপ লাগে, কিন্তু তখনই নাসা দেখে ফেলে যে এখন দুইটা মিকি আছে। অবশ্য এটা দেখে সে খুব খুশি হয়। তারপর সে মিকিকে বলে চলো একটু মজা করা যাক। কিন্তু তখনই কাই সেখানে চলে আসে। সেও 2 মিকিকে দেখে খুবই অবাক হয়ে যায় আর এদের দুজনকে নিয়ে রিপোর্ট করার জন্য বেরিয়ে যায়। যদি এই খবর ছড়িয়ে পড়ে তাহলে 2 মিকিকেই মেরে ফেলা হবে, তাই নাসা কাইকে থামানোর জন্য তার পেছনে যায়। এদিকে অন্য ঘরে মিকি 18 মিকি 17কে জিজ্ঞেস করে তুমি এতদিন কোথায় ছিলে? তখন 17 বলে কিভাবে প্রেসিডেন্ট তাকে এক্সপেরিমেন্ট করা মাংস খেতে দিয়েছিল, যার কারণে তার শরীর খারাপ হয়ে গিয়েছিল। এটা শুনে মিকি 18 খুব রেগে যায়, কারণ সে এমনিতেই প্রেসিডেন্টকে অপছন্দ করত।
তাই সে এখন প্রেসিডেন্টকে মারার জন্য বেরিয়ে পড়ে। তখন সে এক পাবলিক সেরিমনিতে ছিল। আসলে প্রেসিডেন্ট আর তার লোকজন প্ল্যানেট থেকে এক বিশাল পাথর নিয়ে এসেছিল এবং সেটারই উদ্বোধন হচ্ছিল। তো মিকি 18 সেখানে ঢোকে। ওকে রাগে গম্ভীর হয়ে যেতে দেখে নাসা আর কাইও তার পেছন পেছন যায়। এদিকে উদ্বোধনের সময় অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। সেই বড় পাথরের ভেতর থেকে ছোট ছোট ক্রিপার বের হতে থাকে, যেগুলো দেখে সেখানে পুরো হুলস্থুল শুরু হয়ে যায়। মিকি 17 এর আগে ক্রিপারদের সাথে কথা বলেছিল, তাই সে টিকটুক করে তাদের সাথে কিছু একটা বলার চেষ্টা করে আর একটি ছোট ক্রিপারকে ধরে ফেলে, যার নাম ছিল যোগো। তখনই মিকি 18 এসে পড়ে। সে প্রেসিডেন্টকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই নাসা এসে তাকে থামিয়ে দেয়। এর মধ্যেই আরেকটা ক্রিপার ওই পাথর থেকে বেরিয়ে আসে এবং সোজা প্রেসিডেন্টের উপর আক্রমণ করে দেয়। এই ছোট ক্রিপারটাকে সবাই মিলে মেরে ফেলে, আর অন্য যে ক্রিপারটি বেঁচে ছিল তার নাম ছিল যোগো। তাকে তার ল্যাবে নিয়ে যায়। এরপর প্রেসিডেন্ট দেখে এখানে 2 জন মিকি রয়েছে, তাই সে দুজনকেই নাসার সঙ্গে গ্রেফতার করে। এদিকে একটা ক্রিপারকে বন্দি করে রাখার কারণে অনেক ক্রিপার সে স্পেসশিপের বাইরে আসতে শুরু করে। এদিকে ওরা 3 জনেই জেলে ছিল। ঠিক তখনই টিম মিকি 17কে বলে যে মাফিয়ার কাছ থেকে আমরা লোন নিয়েছিলাম সে এখন লিগ্যাল ডকুমেন্ট পাঠিয়েছে। সে বলেছে আমাদের দুজনের মধ্যে যে কাউকে কেটে টুকরো করে তার ভিডিও পাঠাতে হবে, না হলে স্পেসশিপে তার লোক আগে থেকেই আছে, তারা আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচাও আর তুমি মরে যাও। এ কথা শুনে প্রথমে মিকি 17 না করে দেয়, কিন্তু টিম বলে তুমি তো এক্সপেন্ডেবল, তোমাকে আবার নতুন করে তৈরি করে ফেলবে। এদিকে মিকি 17 সরল সোজা ছিল। টিমের কুমিরের কান্না দেখে সে রাজি হয়ে যায়, কারণ মিকি 18 তো এমনিতেই ছিল। এরপর টিম তাকে শক দিয়ে জেল থেকে বের করে আনে। সে একটি চেইন্স দিয়ে তাকে কেটে টুকরো করতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মিকি 18 মিষ্টি করে টিমের সঙ্গে কথা বলতে শুরু করে আর বলে তার চেয়ে বরং তুমি আমাকেই মেরে ফেলো, কারণ আমি ছিলাম যে তোমাকে মারতে চেয়েছিল। এমন কথা বলে মিকি 18 টিমকে ফাঁদে ফেলে। টিম তার কথায় বিশ্বাস করে তার কাছে চলে আসে, কিন্তু ঠিক তখনই সুযোগ বুঝে মিকি 18 ও নাসা একসাথে টিম আর তার লোকদের মারধর করে জেল থেকে বেরিয়ে আসে। এরপর নাসা সেই অস্ত্র দিয়ে টিমকেই কেটে ফেলার জন্য এগিয়ে যায়, কিন্তু মিকি 17 তাকে বাধা দেয়, তাই নাসা থেমে যায়। ঠিক সেই সময় সিকিউরিটি গার্ডরা সেখানে এসে হাজির হয় এবং 3 জনকেই ধরে নিয়ে যায় মার্শালের কাছে। মার্শাল তখন সেই ছোট ক্রিপারটিকে গুলি করে মারতে যাচ্ছিল। যাওয়ার সময় মেডিকেল স্টাফের একটি মেয়ে মিকি 17কে জিজ্ঞেস করে, কাল তুমি এই ক্রিপারদের সঙ্গে কথা বলছিলে কিভাবে? তখন মিকি 17 জানায় এই প্রাণীগুলো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে। তখন সেই মেয়েটি এটাও বলে, মাত্র একদিনের টেস্টেই আমরা বুঝতে পেরেছি এই ক্রিয়েচারগুলো খুবই অ্যাডভান্স আর তারা খুবই বুদ্ধিমানও। আমরা এদের সঙ্গে কথা বলার জন্য একটি ডিভাইসও বানিয়েছি। এদিকে আমরা দেখি সকাল হয়ে গিয়েছে এবং স্পেসশিপের চারপাশে অনেকগুলো ক্রিপার ভিড় করেছে, যেন তারা কিছু একটার অপেক্ষা করছিল। এদের দেখে প্রেসিডেন্টের মনে হচ্ছিল এখন হয়তো যুদ্ধ শুরু হতে যাচ্ছে। যাই হোক, ওদের 3 জনকেও প্রেসিডেন্টের সামনে আনা হয়। কিভাবে সে মানুষদের সঙ্গে এমন অমানবিক ব্যবহার করছে, তার উপর সে সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলছে। নাসা আরও বোঝায় যে এই ক্রিয়েচারগুলো যুদ্ধ করতে আসেনি, তারা শুধু তাদের সেই ছোট্ট ক্রিয়েচারটাকে ফিরে পেতে চায়, তাহলেই তারা চলে যাবে। কিন্তু প্রেসিডেন্ট তো এই কথায় রাজিই হয় না। তখন সেই মেডিকেল বিভাগে থাকা মেয়েটি জানায় এই ক্রিয়েচাররা আসলে মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে, তাদের জন্য একটি ট্রান্সলেটর ডিভাইসও তৈরি করা হয়েছে। এরা খুবই বুদ্ধিমান, এদের আমাদের হত্যা করা উচিত হবে না। কিন্তু প্রেসিডেন্ট বরং সেই ছোট্ট ক্রিয়েচারটির উপর ইচ্ছাকৃতভাবে উত্তেজিত হয়ে দেখায়। এটা শুনেই সেই ছোট্ট ক্রিয়েচারটি তার উপর সরাসরি থুতু ফেলে দেয়। এটা দেখে প্রেসিডেন্ট আরও ক্ষেপে যায় আর ক্রিয়েচারটাকে একটা দড়ি দিয়ে বেঁধে চুল্লির ওপর ঝুলিয়ে দেয়। তারপর নাসাকে বলে যদি তুমি তাকে বাঁচাতে চাও তবে দড়ি তোমার দাঁতে ধরো। নাসা ঠিক তাই করে। এখন প্রেসিডেন্ট 2 মিকিকে শাস্তি হিসেবে বাইরে যেসব ক্রিয়েচার এসেছে তাদের মধ্যে থেকে একটির লেজ কেটে আনার জন্য বলে, যে এই কাজে জিতবে সেই বেঁচে যাবে, অন্যজনকে মেরে ফেলা হবে। এরপর ওদের দুজনকে একটা বোমার জ্যাকেট পরিয়ে দেওয়া হয়। এই বোমার রিমোট আবার প্রেসিডেন্টের কাছেই ছিল। তো ওরা দুজন ফাইনালি স্পেসশিপের বাইরে আসে। তখন মেডিকেল দলের সেই মেয়েটি আসে আর মিকি 17কে সে একটি ট্রান্সলেটর দেয়, যাতে সে এই ক্রিয়েচারদের সাথে কথা বলতে পারে।
যাই হোক, মিকি 17 অনেক আবেগপ্রবণ হয়ে যায় এবং বলে কিভাবে একটানা বাটন টিপে তার মা মারা গিয়েছিল। তবে 18 তাকে বলে, চুপ করো, যখনই দেখি তখনই তুমি কাঁদছো। একটা কথা শোনো, মা মারা গিয়েছিল ওই গাড়ির একটা ত্রুটির কারণে, তোমার বাটন টিপে নয়। এই কথাটা তোমার জানাই আছে, তাই নিজেকে দোষ দেওয়া বন্ধ করো। এরপর ওরা দুজন হাঁটতে হাঁটতে ক্রিয়েচারের লিডারের কুইনের কাছে আসে। মিকি 17 ওই ডিভাইসের সাহায্যে কুইনের সাথে কথা বলতে থাকে। সে প্রশ্ন করে, তুমি কি আমাকে চেনো? তখন কুইন বলে, হ্যাঁ মিকি। এরপর মিকি 17 ওই ক্রিয়েচারকে বলে, তুমি এবং তোমরা সবাই এখান থেকে চলে যাও, না হলে এই মানুষেরা তোমাদের বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলবে। কিন্তু ওই ক্রিয়েচার মিকি 17কে একটা স্টুপিড বলে। এটা শুনে মিকি 18 সেখানে আসে এবং বলে, তোমার একটা শিশু আমাদের শিপে আছে, তবে সেখানে থাকা মানুষেরা খুব শক্তিশালী। এটা শোনার পর কুইন খুব জোরে চিৎকার করতে থাকে। তার সঙ্গে অন্য সব ক্রিয়েচাররাও চিৎকার শুরু করে দেয়, আর সেই আওয়াজ খুবই তীব্র হয়ে ওঠে। এই আওয়াজের ফ্রিকোয়েন্সি মানুষের জন্য শোনা সম্ভব ছিল না। এরপর কুইন বলে, আমাদের এই আওয়াজ থেকে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যেতে পারে, তাই আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। তোমরা আমার এক সন্তানের জীবন নষ্ট করেছো, এর প্রতিশোধে তোমাদের একজন মানুষের বলি দিতে হবে। যদি এমনটা হয় তাহলে আমরা শান্তিপূর্ণভাবে এখান থেকে চলে যাব। কুইনের কথা শুনেই বোঝা যাচ্ছিল যে এই ক্রিয়েচারদের সামনে মানুষ টিকতে পারবে না। এরপরে মিকি 17 শিপের কাছে চলে আসে আর ক্যামেরার মাধ্যমে ইশারা করে কুইনকে তার সন্তান ফিরিয়ে দেওয়ার জন্য বলে। এখানে এলিয়েন এবং মানুষের মধ্যে এক ধরনের যোগাযোগ হচ্ছিল। এটা দেখে প্রেসিডেন্ট আর নিজেকে ঠেকাতেই পারে না। সে বলে, এই ঐতিহাসিক মুহূর্ত আমি তৈরি করব, মিকি 17 নয়। তারপর সে তার আর্মির সাথে নিচে নেমে আসে, কিন্তু ক্রিয়েচারের সাথে কথা বলার জন্য নয়, বরং তাদের মারার জন্য। সে অনেকগুলি ফ্লেম থ্রোয়ার দিয়ে তাদের পুড়িয়ে দিতে থাকে, যার ফলে কুইন এবং সমস্ত ক্রিয়েচার অত্যন্ত রেগে যায়। তারা গোল গোল হয়ে ঘুরে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে ওঠে। এসব দেখে নাসা তার অ্যাথলেটিক স্কিল ব্যবহার করে অ্যালফাকে সোজা তার পায়ের তলায় চেপে ধরে। তারপর তার গলা ভেঙে ফেলতেই যাচ্ছিল। তখন তার বডিগার্ড এসে তাকে জিজ্ঞাসা করে, নাসা, তোমাকে কি দিলে তুমি অ্যালফাকে ছেড়ে দিবে? তখন নাসা দাবি করে এই ছোট্ট ক্রিয়েচারটিকে কুইনের কাছে ফেরত পাঠাতে হবে। সিকিউরিটির হেড কথাটা মেনে নিলেও আলফা এই ক্রিয়েচারটিকে মেরে ফেলতে যায়, যার কারণে আলফাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে স্পেসশিপের নিচে যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই ক্রিয়েচাররা যখন মানুষের উপর আক্রমণ করতেই যাচ্ছিল, কিন্তু এর মধ্যেই নাসা ওই ছোট্ট ক্রিয়েচারটিকে নিয়ে নিচে চলে আসে আর মিকি 17 সেই ছোট্ট বাচ্চাকে কুইনের কাছে সরাসরি দিয়ে দেয়, যা দেখে কুইন কিছুটা শান্ত হয়ে যায়। তবে তার আরেকটি দাবি ছিল, তা হলো সে একজন মানুষের মৃত্যু চেয়েছিল। তখন মিকি 18 একটা বুদ্ধি করে। সে সোজা প্রেসিডেন্টের গাড়িতে চলে যায়, সেখানে গিয়ে তাকে অনেক মারধর করে। এরপর সে মিকি 17 এবং নাসাকে গুড বাই বলে আর রিমোটটি নিয়ে নেয়। এখানে রিমোটে 2টি নম্বর ছিল, 17 অথবা 18। সে 18 নম্বরটি চাপ দেয়, যার ফলে সেখানে একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যাতে প্রেসিডেন্ট মারা যায়। তবে মিকি 18 17কে বাঁচাতে নিজেকে নিজে স্যাক্রিফাইস করে দেয়। এটা দেখে সবাই খুবই আবেগপ্রবণ হয়ে ওঠে যে মিকি 18 তাদের জীবন বাঁচানোর জন্য নিজেকে বলিদান দিয়ে দিয়েছে। সেই সময় আলফা তার স্বামীকে মৃত অবস্থায় দেখে খুব শকড হয়ে পড়ে, আর কোনো উপায় না থাকায় সে মেন্টাল অ্যালমেনিয়াতে চলে যায়। এদিকে শর্ত অনুযায়ী কুইন একজন মানুষকে মৃত অবস্থায় দেখতে পেয়ে তার প্রতিশ্রুতি রাখে এবং সমস্ত ক্রিয়েচারদের সঙ্গে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা প্রায় 6 মাস পরের সিন দেখতে পাই। এই গ্রহে একটা নতুন কলোনি প্রতিষ্ঠিত হয়েছিল, যার নেতা ছিল নাসা। আজ সেখানে একটি সেরিমনি অনুষ্ঠিত হচ্ছে, যেখানে নাসা মিকি 17কে তার আসল নামে সবার সাথে পরিচয় করিয়ে দেয়, অর্থাৎ মিকি বাগস। এবং যে ক্লোনিং মেশিনটি ছিল সেটাও মিকির হাতে একটা বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেওয়া হয়, যাতে এখানে আর কোনোদিন ক্লোন তৈরি না হয়। অর্থাৎ এই প্রযুক্তি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, যা দেখে সকলেই এতে খুব খুশি হয়ে যায়। এর মাধ্যমে এই গ্রহে মানবজাতির একটি নতুন সমাজ প্রতিষ্ঠিত হয় এবং এই সিনেমাটাও এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।